আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে, এই চীন সফর নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো অনেক উদ্বেগ প্রকাশ করছে। প্রায় সবগুলো মিডিয়া, ইন্ডিয়া টুডে সহ, এনডিটিভি সহ বড় বড়। আমি যদি বলি যে প্রধান উদ্বেগের জায়গা হচ্ছে যে যেই মোংলা বন্দরের পাশে শেখ হাসিনা 110 একর জমি দিয়েছিল ভারতকে, সেটা ইউনূস এসে বাতিল করে দেয়। ইউনূস সরকার 110 একর জমি নিয়ে আবার তারেক রহমান সরকার চীনকে প্রমিস করেছে ওইখানে একটা ইকোনমিক করিডোর দিবে চীনকে, প্লাস চট্টগ্রামের আনোয়ারাতে আরেকটা ইকোনমিক করিডোর দিবে। আরেকটি বিষয় হচ্ছে, কনসার্ন হচ্ছে ভারতের মিডিয়ার, যে চিকেন নেকের কাছে গুরুত্বপূর্ণ এই তিস্তা প্রকল্প, এটা করে একদম মানে হৃৎপিণ্ডে হাত দিয়েছে ভারতের, এবং চীনের সঙ্গে 13টা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার ভিতরে আছে J-10C, 24টা বিমান কেনা হবে। এই তো এই সব মিলিয়ে আবার ওই 2+2 সংলাপের কথাও বলেন। তো এই সব মিলিয়ে আসলে ভারত চরম উদ্বেগ প্রকাশ করেছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে যেখানে বাংলাদেশ চীন এবং আমেরিকাকে নিয়ে খেলতেছে, সেখানে আসলে ভারত কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, এবং আসলে এই ভারতের এই কনসার্ন গুলো সমাধান করার চেষ্টা আসলে বাংলাদেশ সরকার করবে কিনা? আমার মনে হয় যেটা বাংলাদেশের আমি আপনাকে এইভাবে বলবো কথাটা, আমি নিজের ইয়ের থেকে বলবো, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত যে ভারতের বিরুদ্ধে আমরা কোনো ডাইরেক্ট অ্যাকশন নিব না। অর্থাৎ ভারত কখনো যাতে বলতে না পারে যে বাংলাদেশ আমাদের এই ক্ষতিটা করছে, আমাদেরকে ইচ্ছা করে আমাদের বিরুদ্ধে এই কাজটা করছে। কিন্তু আমরা তাদের সাথে সম্পর্ক মানে সামনাসামনি, কিন্তু আমরা কিন্তু তাদের ডেকোরাম রাখতে চাই, ভদ্রতা রাখতে চাই, কোনো অভদ্র কথা বলতে চাই না। তাদের ওখানে আমরা জানি মুসলিম বিদ্বেষ চরমে, আমরা এখানে কোনো হিন্দু বিদ্বেষ চাই না। আমরা মরাল হাই গ্রাউন্ড মেনটেন করতে চাই উইথ ভারত। আমরা মরালি হায়ার গ্রাউন্ডে থাকি, নট লোয়ার গ্রাউন্ড। তারা লোয়ার গ্রাউন্ডে থাকে, আমি যেটুকু মনে করি। এখন আমার কথা হচ্ছে, কিন্তু আমরা ভারতের সাথে আমাদের অত্যন্ত ভালোভাবে দর কষাকষি করতে হবে। এ বিষয়ে আবার কোনো সন্দেহ নেই, দর কষাকষি করে, কারণ ভারতের সাথে সম্পর্ক আমাদের থাকবেই। ভারতের সাথে সম্পর্ক, এটা ভারতকে তো আমরা শেষ মানে থেকে মুভ করতে পারবো না, সরে যেতে পারবো, ভারত থাকবে। কিন্তু ভারতের, আমরা যেটা বলতে চাই যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা মেনটেন করতে চাই, আমরা বজায় রাখতে চাই। কিন্তু ভারত আমাদের সাথে, আমরা মনে করি যে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে নাই। কেন রাখেনি সেটার ব্যাখ্যা আমরা দিতে রাজি আছি, এবং আমরা সেটা নিয়ে কথা বলতে রাজি আছি। অন্যদিকে আমরা যখনই বুঝতে পারবো যে বিষয় যেখানে আমরা উপকার বেশি পাবো, সেখানে তার সাথে আমরা ইয়ে করবো, আপনার সহযোগিতা করবো। কথার কথা, আজকে যদি আমি, এটা আপনি এইভাবে নিয়েন না, মানে আমি আপনাকে বলছি যে আমি চীনের সাথে প্রতিরক্ষা বিষয়ে সহায়তা করছি, কারণ ওই সহযোগিতায় আমার সবচেয়ে বেশি লাভ হয়। যেই সহযোগিতা, কথার কথা বলছি, যে আজকে যদি বাংলা বই প্রকাশনা করাতে কলকাতার সাথে সহযোগিতায় আমার সবচেয়ে বেশি লাভ হইতো, তাহলে আমি কলকাতার সাথে করবো। আমি আমার দেশের স্বার্থ যেখানে সবচাইতে বেশি আপনার ইয়ে হবে, আপনার স্বার্থ উদ্ধার হবে, আমি সেখানে করব। এখন আমি আমেরিকার সাথে তো আর ফুটবল নিয়ে আপনার সহযোগিতা করব না, আমি ইটালি বা ব্রাজিলের সাথে করতে পারি, তাই না? যে যেটাতে ভালো তার সাথে আমি সেইটার ব্যাপারে সহযোগিতা করব। আর যেহেতু পানির কথা বলেন, মেরিটাইম বলেন বা যাই বলেন, একটা জিনিস ঠিক যে বাংলাদেশে আমরা যারা আছি, বিশেষ করে আমরা হাসিনা বিরোধী যারা ছিলাম, আমরা ভারতের যেই এটা 15 বছর করেছে সেটা আমি অ্যাকসেপ্ট করি। এবং আমার কথা হলো যে আমাদের অ্যাকচুয়ালি সম্পর্ক খুবই খারাপ অবস্থা। সেই অবস্থা থেকে যদি উনারা মনে করেন যে আমরা স্ট্র্যাটেজিক ভাবেও অন্যান্য বিষয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব, তাহলে আগের থেকে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা আগে উন্নত হইতে হবে। আমাদের এখন সেই উন্নত পর্যায়ে আমরা উঠি নেই। যদি উন্নত পর্যায়ে উঠতাম তখন আমরা করব, তার আগে আমরা এখন করতে পারছি না। যেমন ধরেন, কথা আমি একটা সিম্পল বলি, বাংলাদেশের মানুষ কত বছরে কতটুকু পানি পাবে, কতটুকু পানি তার জন্য ইনসাফ, এটা আমার জানতে হবে, ভারতকে এটা বলতে হবে বলে আমি মনে করি। তার মানে কি ভারত খালি পানি পেয়ে যাবে আর আমার মানুষ পানি পাবে না? যেই পানিটা উত্তর থেকে আসতেছে, ধরেন ব্রহ্মপুত্র দিয়ে বা গঙ্গা দিয়ে, এই পানির হিস্সা পুরো সমানে সমান হওয়া উচিত বাংলাদেশ এবং ভারতের, সমানে সমান।
আন্তর্জাতিক আইন অনুযায়ী। তাহলে সমানে সমান না হয়ে আপনি এখান থেকে সরিয়ে নিচ্ছেন পানি, আপনি নিয়ে যাচ্ছেন পশ্চিম দিকে, আপনি আমার থেকে পানি, যেই পানি আমার এখানে আসার কথা সেই পানি আপনি ওখানে নিয়ে যাচ্ছেন, যার জন্য আমার 1 কোটি লোক পানির অভাবে কষ্ট পাচ্ছে আজকে কত বছর ধরে, হয়তো 30-40 বছর ধরে। আমার কথা হচ্ছে যে এই অবস্থায় তো আমি আপনার সাথে কিভাবে তিস্তা ব্যাপারে সহযোগিতা করবো? এটা তো হয় না। যেই ব্যাপারে আমাদের মধ্যে সহযোগিতা হতে পারে সেখানে আমরা করব, যেখানে হয় না সেটা করা যাবে না সেটা আমরা ভারতের চীনের সাথে করব অথবা আমেরিকার সাথে করব এই বিষয়ে। এবং আরেকটা কথা বলি যে ভারতের গণমাধ্যম কি উদ্বেগ প্রকাশ করলো কি করলো না এটাতে আমাদের কিছু আসে না। গণমাধ্যম তার কাজ করতেই পারে, তারা কিন্তু তাদের একটা কাজ হচ্ছে তাদের নিজের দেশের মানুষকে উত্তেজিত করা, এবং তাদের এখানে তারা ওই পররাষ্ট্র নীতি ইউজ করে আপনার অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার জন্য। যেমন ধরেন এই যে পশ্চিমবঙ্গে তারা ইলেকশন করলো বাংলাদেশকে গালাগালি করে, তারপরে তারা আসামে ইলেকশন করলো বাংলাদেশকে গালাগালি করে, ত্রিপুরাতে ইলেকশন করে বাংলাদেশকে গালাগালি করে, অর্থাৎ বাংলাদেশকে ডেমোনাইজ করে। তো এগুলো তারা করে। তো সেই অবস্থায় আসলে কি আমাদের মধ্যে ভালো করে সৎভাবে কথা বলার আসলে কি আবহাওয়া আছে? আমি তো ঠিক মনে করি না, এবং আমি তুলতাম। আপনি খুব একটা ভালো কথা বলেছেন যে আগে তো বিশ্বাসটা স্থাপন করতে হবে, কিন্তু সেই বিশ্বাস কি আছে? আমরা কেন চীন এবং আমেরিকার সঙ্গে যেভাবে খোলামেলা বিশ্বাস করতে পারতেছি, কেন ভারতকে পারতেছি না? এখন আপনাকে যদি দেখাই, এই যে বিভিন্ন মিডিয়াতে এরা বলতেছে যে এই বিভিন্ন কলাম লিখতেছে অনেকে যে তারা ওই আপনি এই যে ম্যাপে দেখেন রংপুর এবং চট্টগ্রাম লাল দাগ দেওয়া, এগুলো তারা নিয়ে নিবে, প্রয়োজনে বাংলাদেশকে $12 বিলিয়ন দিয়ে দিবে, এগুলো তারা কিনে নিবে, চিকেন নেককে প্রশস্ত করবে, এবং বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য এগুলো তারা দিয়েই যাচ্ছে। এবং এই কারণে আবার দা হিন্দু একটি রিপোর্ট করেছে যে দ্য ট্রাস্ট ডিফিসিট ইন ইন্ডিয়া বাংলাদেশ টাইজ, মানে অনেকে বলতেছে যে আসলে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা ছিল ভারতের যে বিএনপি ক্ষমতার সঙ্গে সঙ্গে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিবে এবং তাকে রাজনীতি করার সুযোগ দিবে। এখন যদি এটাই হয় একমাত্র শর্ত, তাহলে আসলে বিএনপির সামনে তো কতটুকু কি আছে সেটা তো অবশ্যই বলবে না। দ্বিতীয়ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আসলো, আপনি দেখলেন কি রাজকীয় সংবর্ধনা। আজকে আবার প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো, পাকিস্তানের হাইকমিশনার বৈঠক করলো। সব মিলিয়ে একটি নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সম্পর্ক বিভিন্ন দিকে আছে, কোনো ডিমই এক ঝুড়িতে রাখতেছে না। এবং আপনি রিসেন্টলি খেয়াল করেছেন যে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ তারা ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে নাকি হামাস আছে, এবং ইসরায়েলের রাষ্ট্রদূত সম্ভবত রিউবের নাম, তিনি বলতেছেন যে বাংলাদেশে হামাস আছে। তাহলে আপনার কি মনে হয় যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থাকতে ভারতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত তিনি বলতেছেন বাংলাদেশে হামাস আছে? তো এসব মিলিয়ে আসলে আপনার কি মনে হয় যে ভারত কি এই চক্রান্তের খেলা খেলবেই, যেটাকে হামাস পর্যন্ত নিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগ সহকারে তারা এই চক্রান্তটা আসলে করতেছে? এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে 2 দিন আগে নাকি ভারতের রয়ের কয়েকজন এজেন্ট গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে। তো আমি এটা জানতাম না। তো এটা আসলে ভারত কতটুকু কি করবে বলে আপনার মনে হয়? ভারতের যে সরকার আছে সেই সরকার বিজেপি সরকার, আরএসএস এর সরকার, সেই সরকার অত্যন্ত, তাদের প্রধান কৌশল হচ্ছে মুসলিম বিদ্বেষ। তাদের যে প্রধান মূল্যবোধ সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ। তারা ইসরায়েলের সাথে সম্পর্ককে সবচেয়ে শক্তিশালী ধরেছে, তাদের মানে সবচেয়ে নিকট সম্পর্ক। এখন তাদের ইসরায়েল এবং আপনার ভারত, ইউএই, গ্রিস, সাইপ্রাস, এটা নিয়ে ওরা একটা হেক্সাগন অ্যালায়েন্স করেছিল। হেক্সাগন অ্যালায়েন্স অর্থাৎ এরা হচ্ছে গিয়ে, এবং বোধহয় বাহরাইন আছে সাথে, তো বা ইথিওপিয়া, এরকম একটা কিছু। সো তারা একটা 6টা দেশ, তারা হচ্ছে কি ইসরায়েলের সাথে, এবং তারা ইরানের বিরুদ্ধে ছিল। এখন কিন্তু আবার দেখবেন যে যেহেতু নরেন্দ্র মোদী দেখলো যে ইন্ডিয়ার কূটনৈতিক একটা বিরাট আপনার পতন হয়েছে, বিশেষ করে এই যে ইসরায়েলের ভিজিটের পরে, এবং ইসরায়েলকে যখন সমস্ত পৃথিবীর মানুষ যখন ধিক্কার জানাচ্ছে, তখন তার সাথে সাথে তারা ভারতকেও ধিক্কার জানাচ্ছে কিছুটা, যে তারা ভারত কিভাবে আপনার একটা জেনোসাইড করা, একটা গণহত্যা
মূলক একটা রাষ্ট্রের সাথে যাইতে পারে। সেই জন্য এখন নরেন্দ্র মোদী কিন্তু আবার ইরানে যাচ্ছেন, ওই যে আপনার আলী খামেনির ফিউনারাল যখন হবে, শেষকৃত্য যখন হবে, ওইটার জন্য, ওইটাকে ব্যালেন্স করার জন্য উনি যাচ্ছেন। মানে কনফার্ম হয়ে গেছে না, যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখলাম যে উনি যাচ্ছেন। তার মানে উনি এখন ওইটা ব্যালেন্স করতে চাচ্ছেন, কারণ উনারা ভুল করে ফেলছিলেন। উনি আমেরিকা আর ইসরায়েলের পক্ষে গেছেন, এই নরেন্দ্র মোদী সাহেব। আমেরিকারও অবস্থা খারাপ, ইসরায়েলের অবস্থা খারাপ, এবং এই জন্য এখন কিন্তু আপনি জানেন কিনা, কয়েকদিন আগে আমি শুনলাম যে ভারত এবং পাকিস্তান কিন্তু ট্র্যাক টু ডিপ্লোমেসি, অর্থাৎ সরকারি বেসরকারি ব্যক্তি দিয়ে অথবা রিটায়ার্ড ব্যক্তিদের দিয়ে তারা কিন্তু এখন আলাপ করতেছে। তারা 4 রাউন্ড আলাপ করে ফেলছে, অর্থাৎ তারা তাদের সম্পর্ককে উন্নয়ন করার চেষ্টা করতেছে। এবং এটাতে যেটা বোঝা হচ্ছে, আমেরিকা ভারতকে কিন্তু চাপ দিছে যে তোমরা পাকিস্তানের সাথে সম্পর্কটা একটু বেটার করো, একটু ভালো করো, এবং সেই জন্য তারা আপনার এই ট্র্যাক টু ডিপ্লোমেসিতে তাদের করতে বাধ্য হচ্ছে। তারা যদি এটাকে আগায় নিতে পারে এবং ট্র্যাক টুতে যদি তাদের একটা সমঝোতা হয়, তাহলে সরকার এবং দুই সরকারও, সরকারের কর্মকর্তারা বসবে। অর্থাৎ এখন কিন্তু ভারতকে কিন্তু নামতে হচ্ছে। ভারত কিন্তু আগে পজিশনে নাই। ভারতকে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতে হচ্ছে। ভারত দেখছে যে গালফ কান্ট্রিজেও তাকে ইয়ে করতে হবে। সুতরাং আমি এই সব দিক দিয়ে বলবো যে অন্য দেশের সাথে সে এখন কিন্তু পারবে না। এই অবস্থায় যখন সে দেখতেছে যে সে মুসলিম কান্ট্রি কারোর সাথে পারছে না, পাকিস্তানের সাথে সে পারছে না, সেই সময় কি তারা নিজেদের দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তারা কি বাংলাদেশকে চুজ করে নিয়েছে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে, অপেক্ষাকৃত? এবং এইখানে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত দিল্লিতে বসে আছেন, তিনি এবং ভারতের সরকার একসাথে এটি নিয়ে কাজ করছে। আপনি জানেন যে হাসিনা যখন ছিল, আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু ইসরায়েলি সফটওয়্যার নেওয়া হয়েছে। আপনি জানেন যে সে সময় কিন্তু ইসরায়েলিরা আমাদের সীমান্তে কাজ করছিল। সুতরাং ইসরায়েলিরা কিন্তু পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ইসরায়েল কিন্তু তখন আমাদের মধ্যে অলরেডি কিন্তু ঢুকে গিয়েছিল। এখন হাসিনা চলে যাওয়াতে ইসরায়েল আর ঢুকতে পারছে না। যেহেতু ঢুকতে পারছে না, সেই জন্য তারাও কিন্তু চাইতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করার জন্য। আমি আপনাকে খালি একটা কথা বলবো এখানে, এবং যারাই এই যে রংপুর দখল করে নেওয়ার কথা অথবা চট্টগ্রাম কেটে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলতেছে, ইনারা আসলে কোনোদিন কেউ যুদ্ধ করে নাই। যারা বলতেছে তারা কি যুদ্ধ কি তারা জানে না, বুঝছেন? পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যখন পড়ে, এটা তারা জানে না। এরা হচ্ছে গিয়ে সব ওই আপনার ড্রয়িং রুমে বসে ওই আপনার লিখিতভাবে যুদ্ধের কথা বলে। কারণ যদি বাংলাদেশের উপরে যদি 1 ইঞ্চি জমি নিয়ে নেয়, ধরেন ভারত কি জানে না যে তারপরে বাংলাদেশের হিন্দুদের উপরে কি আরম্ভ হবে? তারা কি জানে না যে বাংলাদেশের তখন আপনার 14 কোটি মানুষ বা 15 কোটি বা 16 কোটি মানুষ যে এক হয়ে যাবে ওই 1 ইঞ্চি জমি উদ্ধারের জন্য? তারা কি জানে না যে তখন চীন আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক তখন যদি এখন হয় তখন ওটা 100 হয়ে যাবে? কারণ আমরা তখন যুদ্ধ করার জন্য যা ইচ্ছা তাই করবো, যাই করবো, পাগল হয়ে যাব। আমরা তো পাগল হয়ে যাবো তখন। আমরা তো তখন বলবো যে দরকার হলে আমাদের 10 লক্ষ লোক মারা যাক, কিন্তু আমরা এটা ছাড়ব না, এটা বলবো না তখন। আমাদের 10 লক্ষ লোক মারা গেলে তাদের 5 লক্ষ লোক মারা যাবে না? কনসিকুয়েন্স কি বুঝতে হবে তো, বুঝতে পারছেন? একটা কথা বলে ফেললেই তো হয় না। যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। যুদ্ধ, হ্যাঁ, 4-5 দিন আপনার 6 দিনের বেশি 8-10 দিন যুদ্ধ করার মতো ক্ষমতা, হ্যাঁ, কয়টা দেশের এখানে আছে এটাও আরেক ব্যাপার। তো বাংলাদেশের মানুষ তো 9 মাস যুদ্ধ করছে একবার, আবার যুদ্ধ হলে হবে, বাট উই আর নট স্কেয়ার্ড অফ ইট। বাট আমি মনে করি যে যারা ভারত থেকে যারা এইটার কথা বলছে বা বাংলাদেশ থেকেও যারা বলছে, তারা এই যুদ্ধ কখনো করেনি। যুদ্ধ যারা করে তারা যুদ্ধকে খুবই ঘৃণা করে। যুদ্ধ যারা জানে তারা যুদ্ধকে ঘৃণা করে, এবং দ্যাট ইজ দ্য, মানে ওই যে বলে না, মানে লাস্ট রিসর্ট। এইটা হচ্ছে লাস্ট, তার আগে আর কিছু হয় না। সুতরাং এই যুদ্ধ নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এবং অনেকেই মনে করেন যে ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকার পরাজয়ের ফলে ভারতও কিছুটা তাদের মানে বহির্বিশ্বে তাদের অবস্থান হারিয়েছে আর কি, একটু দুর্বল হয়ে গিয়েছে। তা তো অবশ্যই। এবং বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী তিনি আসলেন বাংলাদেশে, হেঁটে হেঁটে আসলেন, বললেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তো তারপর আমরা দেখলাম যে তাকে ভারত সরকার মন্ত্রীর পদমর্যাদায় স্থান দিল, যে তিনি হাইকমিশনার হলেও
তার অবস্থান একটি মন্ত্রীর পদমর্যাদার মতো। এখন আওয়ামী লীগের লোকজন বলতেছে এখন কি হবে বাংলাদেশের, কোথায় কোথায় তোমরা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র দপ্তরে তলব করো, সেই দিন শেষ। এখন No. যেহেতু তিনি মন্ত্রী পদমর্যাদার, কাজেই তাকে এখন কথায় কথায় তলব করে বেকায়দায় ফেলার দিন শেষ। কৈফিয়ত চাওয়ার জন্য আর তোমরা ডাকতে পারবে না। একজন সাবেক কূটনীতিক হিসাবে ভিয়েনা কমিশন অনুযায়ী আপনার কি মনে হয়? এটা ভুল ব্যাখ্যা দিয়েছে। এটা হলো কি, যেমন ধরেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওয়াল্টার মন্ডেল, উনি ছিলেন জিমি কার্টারের ভাইস প্রেসিডেন্ট। উনি কিন্তু পরে কিন্তু আমেরিকার অ্যাম্বাসেডর হয়েছিলেন টু জাপান। তাহলে আমেরিকান অ্যাম্বাসেডর জাপানে হয়েছেন তখন উনি একজন হাই র্যাঙ্কিং লিডার। তো তার মানে কিন্তু এই না, এটার মানে যেটা আমি, এটা হতে পারে কিন্তু এটার মানে এটা না। আমি আপনাকে বোঝাচ্ছি কি ব্যাপার। সেটা হচ্ছে উনারা যখন ভারত যখন দীনেশ ত্রিবেদীকে বলছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের একজন অ্যাম্বাসেডর, এটা হচ্ছে উনাদের অভ্যন্তরীণ বিষয়। কারণ এমনিতে তো উনাদের অ্যাম্বাসেডর হয় কূটনীতিক থেকে। কূটনীতিকরা সাধারণত কি র্যাঙ্কের হয়? জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, সচিব, রাইট? অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এই র্যাঙ্কের এই পদমর্যাদার যারা কূটনীতিক থাকেন তারাই রাষ্ট্রদূত হন। কিন্তু উনি তো ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে উনি মন্ত্রী হয়ে কি এখন উনাকে অ্যাম্বাসেডর করতেছেন কি যুগ্ম সচিবের র্যাঙ্কের অ্যাম্বাসেডর, নাকি অতিরিক্ত সচিবের অ্যাম্বাসেডর, নাকি সচিবের অ্যাম্বাসেডর? কোন লেভেলের অ্যাম্বাসেডর? তখন বলছেন না না না, উনি মন্ত্রী লেভেলের অ্যাম্বাসেডর। ঠিক আছে। এখন বাংলাদেশের কাছে এই যে মন্ত্রী লেভেলের অ্যাম্বাসেডর, এটার মিনিং কি? বাংলাদেশের কাছে কোনো মিনিং নেই। বাংলাদেশের কাছে উনি একজন হাই কমিশনার। অবশ্যই উনাকে 100 বার তলব করা যাবে, উনি করতে অসুবিধা কি? উনি তো হাই কমিশনার, উনি মন্ত্রী। হাই কমিশনার কখনো মন্ত্রী লেভেলের হইতে পারে না। মানে সহজ করে বললে মন্ত্রী হয়ে আছে এটা ভারতে, বাংলাদেশে উনি হাই কমিশনার। বাংলাদেশে উনি হাই কমিশনার, দ্যাটস ইট, নাথিং মোর, নাথিং লেস, নাথিং মোর, নাথিং লেস। কিন্তু মানে আপনার কাছে কি মনে হয় যে শুধু যেহেতু উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কাজেই উনি যাতে মানে ওনার যাতে অবমূল্যন না হয় কারণে আসলে ওনাকে সান্ত্বনামূলক মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। যেমন আমাদের এখানে একজন জেনারেল ছিলেন, নাম ছিল মীর শওকত আলী। এরশাদের সময় উনি জার্মানিতে অ্যাম্বাসেডর হয়েছিলেন। তখন ওনাকে বলা হয়, উনি তখন বললেন যে আমাকে আরো $500 এক্সট্রা দিতে হবে, নাহলে আমি যাবো না। তো এরশাদ সাহেব চেয়েছে যে শওকত আলী সাহেবকে এখান থেকে সরাই দিতে, কারণ শওকত আলী সাহেব থাকলে উনি মনে করতেন কুটু হইতে পারে আর কি। তো এই জন্য উনি এখান থেকে সরাই, আরে ঠিক আছে $500 এক্সট্রা দিয়ে দিব। ওই $500 মানে মন্ত্রীরা যে $500 নিত উনিও তাই নিতেন। ইট ডাজন্ট ম্যাটার। আমি আপনাকে উদাহরণ দিই, গতবার শেখ হাসিনার সময় সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশের হাই কমিশনার ছিল দিল্লিতে, মন্ত্রী পদমর্যাদা। কারণ কি? কারণ উনাকে যেটা চেক করা হয়েছে যে সৈয়দ মোয়াজ্জেম আলী যাতে পররাষ্ট্র সচিবের নিচে না হয়, উনি যাতে পররাষ্ট্র সচিবের উপরে থাকে। এই যে এখন দীনেশ ত্রিবেদী আসছে, উনি কিন্তু ওই যে বিক্রম মিশ্রির উপরে আছে। বিক্রম মিশ্রি উনাকে কিন্তু এইভাবে অর্ডার দিতে পারবে না। এই জন্য মন্ত্রীরা করা হয়েছে, মন্ত্রী পর্যায়ে দেওয়া হয়েছে, যে যাতে আমাকে বিক্রম মিশ্রি যাতে অর্ডার দিতে না পারে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, হচ্ছে যে হ্যাঁ বলে, বিক্রম মিশ্রি হচ্ছে পররাষ্ট্র সচিব, আর পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর, রাইট? তার মানে কি বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হলো যে এটা সরাসরি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশ দিবেন এই দীনেশ ত্রিবেদীকে? অনেকটা। এইটা অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় ওইটা বলেছি যে যখন আপনাকে একজন হাই র্যাঙ্কিং পলিটিশিয়ান পাঠানো হয় কোন দেশের রাষ্ট্রদূত করে, তার মানে ওই দেশের সাথে সম্পর্কটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলে আনা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সাথে সম্পর্কটাকে ভারতীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এটা আপনাকে মানতে হবে এই দীনেশ ত্রিবেদীর এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। এবং এই যার ফলস্বরূপ এই টুরিস্ট ভিসা চালু হয়ে গেল দুদিন আগে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা পাল্টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরাও কি তাহলে আমাদের যে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকেও কি আমরা মন্ত্রীর পদমর্যাদায়? সেইটা পায় না, আপনি এটা করতে পারেন না। সে তার তো পররাষ্ট্র ক্যাডারে তার একটা পজিশন আছে, সে সচিবের উপরে যাবে কিভাবে? বরং আপনি যেটা করতে পারেন, আপনি যদি বাংলাদেশের থেকে কোনো একজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ানকে পাঠান অ্যাম্বাসেডর করে, তাহলে মন্ত্রী পদমর্যাদা দিবেন। এখন আপনার রিয়াজ হামিদুল্লাহকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে লাভ কি লাভ হবে? আপনার কোন লাভ আছে? আপনি খালি ওই যে আবার বললাম, হাই কমিশনার তো হাই কমিশনারই,
আর আপনি তাকে যখন আপনি বলেন তার মানে না আমি তাকে মন্ত্রী, তার মানে কি আপনি ভারতের সাথে সম্পর্কটাকে এত গুরুত্ব লেভেলে নিয়ে যাবেন? ওরা গুরুত্ব দিক দেখ, আমার কেন গুরুত্ব দিব? আমি এখন বরং আমার ইয়ে করবো। আমি সেদিন আমি একটা বিষয় আছে, এই যে জাহেদ সাহেব আটকায় থাকলেন 2 ঘন্টা ধরে। আচ্ছা এই বিষয়টা কি আসলে, এটা কি ইচ্ছা করেই করেছেন? দিল্লি, আমি ওটা জানিও না, কিন্তু একটা জিনিস বলি যে উনি দিল্লিতে 2 ঘন্টা ধরে আটকে আছেন। রিয়াজ হামিদুল্লাহ সাহেব ওনার সাথে 2 ঘন্টা দাঁড়ায় আসছে। উনি তো বলছেন, জাহেদ সাহেব তো বলেছেন যে আমার সাথে হাই কমিশনার দাঁড়ায় ছিল। তো হাই কমিশনার কেন 2টা ফোন করতে পারলো না? হাই কমিশনার কেন হোম সেক্রেটারিকে ফোন করতে পারলো না দিল্লির, যে আমার উপদেষ্টা এখানে আছে, এক্ষুনি ঢুকাতে দাও, এক্ষুনি ঢুকতে দাও? বা আপনার হুয়েভার ইজ ইন চার্জ অফ দেয়ার ইমিগ্রেশন, আমার মনে হয় হোম মিনিস্ট্রি, হোম সেক্রেটারিকে সে ফোন করলো না কেন? করেছে নাকি? করেছে আমি তো জানি না, আমি কিন্তু এটা কোথাও পাই নাই। কারণ জাহেদ সাহেব কিন্তু ওখানে বলে নাই যে উনি ফোন করেছিল। আর যদি উনি ফোন করে থাকে তাহলে উনি ঢুকাইতে পারলো না কেন? সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক যে ব্রিফিং এ মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে সাধারণ পাসপোর্ট নিয়ে যাওয়ার কারণে এই কনফিউশনটা হয়েছে। না, এগুলো হচ্ছে কি আপনার অজুহাত। এটার কোনো আমি ইয়ে করবো না, কারণ যে মুহূর্তে হাই কমিশনার যদি বলে ফোন করে যে দিস ইজ মাই অ্যাডভাইজার, দিস ইজ দ্য অ্যাডভাইজার অফ দ্য টু দ্য প্রাইম মিনিস্টার, এরপরে এইটাকে আপনার ছোট করে দেখার আমি কোনো আপনার যুক্তি খুঁজে পাই না। এটা আপনি যেটা বলতেছেন যে ওই পাসপোর্ট লাল নাকি সবুজ, এটা একটা অজুহাত, এটা একটা এক্সকিউজ বলে আমি মনে করি।